জামাত ইসলাম এমক রাজনীতি করে। জামাতের ভিতরে গুপ্ত হওয়া কঠিন। কারণ জামাতের রাজনীতির মধ্যে অন্য কোন দলের রাজনীতির লোকরা সহজে এসে ঢুকতে পারে না এখানে। কারণ এখানে পদ্ধতি ভিন্ন, এটা সবাই জানে। এটা বিএনপির লোকরা স্বীকার করে, অন্যান্য দলের হয়। বরং আওয়ামী লীগের রাজনীতি বিএনপি সহ অন্যান্য কিছু দলের সাথে রাজনীতির সাথে কিছুটা সামঞ্জস্য আছে। একই ধারার একই আদর্শের রাজনীতি কিছুটা। সেই হিসাবে তারা এখন বিএনপির ভিতরে গুপ্ত আকারে সারা দেশে আছে। এই যে আমরা পেপার পত্রিকা খুললেই দেখতে পাই ছাত্রদল সহ বিভিন্ন বিএনপির কমিটিতে, স্থানীয় পর্যায়ে থানা পর্যায়ের কমিটিতে আওয়ামী লীগের লোকরা টাকা পয়সার বিনিময়ে ঢুকেছে। এগুলো নিউজ আমরা ২ ভাবে দেখতে পাই। পেপার পত্রিকায়ও আসে, আর বিএনপির ওই যারা বঞ্চিত হইছে তাদের মুখ থেকেও এটা শুনি। কিন্তু তারাই এটা কিন্তু ফেসবুকে গুপ্ত না, এটা ওপেন নিছে, গুপ্ত না। আচ্ছা, আপনারা হয়তো বা কম আমি নিছেন, আমরা সুপ্ত বেশি হই। নিছি। আচ্ছা ঠিক আছে, এটা আপনার কাছে হয়তো সুপ্ত হতে পারে। তো যাই হোক, তারা এটা বিএনপির ওই যে যেসব নেতৃবৃন্দ, এই যে এইটাও দেখেন, যখন সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের অফিসে যখন অ্যাটর্নি জেনারেল পরে ডেপুটি এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল যে নিয়োগ দেওয়া হলো, সেখানে সুপ্রিম কোর্টের বিএনপি পন্থী আইনজীবীরা প্রকাশ্যে তারা বললেন যে যারা ফেসিস্ট, যারা স্বৈরাচারের দোসর ছিল, সেইসব তারা গুপ্ত আকারে এখন বিএনপির হয়ে তারা কেউ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছে, কেউ অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হয়েছে। তো তারা এই বিএনপির ভিতরে আওয়ামী লীগ এখন এই নিজেদের মানে ইয়াটা মানে সিস্টেমটাকে আরেকজনের ঘাড়ের উপরে চাপাই দেওয়ার জন্য হঠাৎ করে একটা তারা ভাইব তুলছে যে গুপ্ত গুপ্ত জামাতের ইয়েতে। কারণ জামাত যে আওয়ামী লীগের মতো একটা দলকে মানে যে ক্ষমতা থেকে নামাতে পারে, সেইটা কোনোদিনও বিশ্বাস হয় নাই আওয়ামী লীগের। যার ফলে তারা মুখে যে কিভাবে এটা অবিশ্বাস্য তাদের কাছে মনে হয়েছিল। ওইজন্য তারা কিন্তু আসলে এখন আওয়ামী লীগ ময়দানে কিন্তু সবাই আছে। কিন্তু প্রকাশ্যে নাই। কোথায় আছে? গুপ্ত আকারে আছে। তারা কোথায় গুপ্ত আছে? বিএনপির ভিতরে আছে। এটাই হলো দেখেন আরেক প্রমাণ হলো জামাত ইসলাম গত ১৭ বছর কোথায় ছিল? এটা হলো শেখ হাসিনার যতগুলো রাজনৈতিক বক্তব্য আছে, প্রত্যেকটা বক্তব্যের প্রতিদিনের বক্তব্যের মধ্যে দেখবেন কোন না কোন এক পর্যায়ে সে এই জামাত শিবিরের নামটা মুখে নিতই হাসিনা। হ্যাঁ, এই গাড়ি ভাঙচুর করছে জামাত শিবির, তো এই হরতাল দিছে জামাত শিবির, এই তারা পাকিস্তানি জামাত শিবির, এই রাজাকার জামাত শিবির। সর্বশেষ রাজাকার বইলা তার পতন ত্বরান্বিত করলো, তাও সেই জামাত শিবির। এবং সর্বশেষ তারা এই তাদের পতনের ৫ দিন আগেও জামাত শিবিরকে নিষিদ্ধ করলো। বলল যে এই আন্দোলনটা টোটালি জুলাইয়ের এই মাস জুড়ে যে আন্দোলন হচ্ছে সারা দেশ জুড়ে, আওয়ামী লীগের ভাষায় নৈরাজ্য বা ধ্বংসাত্মক বা মানে অগ্নিসংযোগ, এগুলো সব করছে জামাত শিবিরের লোকরা। এই কারণে তাদেরকে নিষিদ্ধ পর্যন্ত করলো রাষ্ট্রীয় প্রজ্ঞাপন দিয়ে। তো এখন তাহলে জামাত কোথায়? আমরা তো টেলিভিশন খুললেই খালি আওয়ামী লীগের নেতাকর্মী, বিশেষ করে শেখ হাসিনার মুখে শুনতাম জামাত বিএনপি, জামাত বিএনপি, জামাত বিএনপি এটা করছে, ওইটা করছে, জামাত শিবির এটা করছে, জামাত শিবির বিএনপি, জামাত শিবির বিএনপি, এই কথাগুলো বলতো। গুপ্ত আর হওয়ার সুযোগ দিল কই? তারপরে জামাতের নেতাদেরকে যখন এক এক করে গ্রেপ্তার করা হলো, শীর্ষ নেতৃবৃন্দকে, তাদেরকে যে কোর্টে ট্রাইব্যুনালে ডেলি উঠানো হইতো, সেখানে রায় হলো, তাদেরকে ফাঁসি দিল, তাদেরকে নিয়ে মব সৃষ্টি করে শাহবাগে দিনকে দিন মাসকে মাস সেখানে আন্দোলন করে তাদের ফাঁসি নিশ্চিত করার জন্য যা যা করা দরকার করা হলো। সকাল থেকে রাত অবধি ২৪ ঘন্টা শাহবাগীরা ওখানে জামাত শিবির সবসময় মিছিল দিত। জামাতকে কখনোই মানুষের মন থেকে, চোখ থেকে, মানে দৃষ্টি থেকে সরাইতেই দেয় নাই। গুপ্ত থাকার সুযোগ কোথায় দিল তাদেরকে? সুযোগই তো দেয় নাই। সারাক্ষণই হাসিনার এটা দিল। আমাকে অনেক এক ভাই দর্শক প্রশ্নও করেছেন। আমার এই প্রশ্নগুলো আমার এই বক্তব্যে চলে আসতেছে। বাকিটাও চলে আসবে। সুতরাং এই যে আসল কথা হয়েছে কি, এই গুপ্ত আর এদেরকে না, যা গুপ্ত হলে অনেকটাই এইরকম এখন মানে হয়েছে। যেমন অনেক সময় চোর দেখবেন বা পকেটমার, রাস্তায় দেখবেন যে এই চোর বা পকেটমাররাও ওই চোর চোর বইলে দৌড়ান শুরু করে, মানে দর্শকদের মানে সাধারণ জনতার মধ্যে মিশে যায়, কয় চোর চোর, মানে নিজেও চোর, অথচ সে বলে চোর চোর, মানে তারা যেন বুঝতে না পারে যে সে নিজেই চোর। এই অনেকটা এইরকম পকেটমার বা চোরের মতো অনেকটা এখন এই বিষয়টা হয়ে গেছে। তো সুতরাং এটা এখন অনেকটাই স্পষ্ট। জাসিম ১৭ বছর ছিল এবং আগেও ছিল, এখনো আছে, বিএনপিও ছিল, বিএনপিও আছে, সবাই ছিল। এগুলো একটা এখন অন্য কৌশল হিসেবে, রাজনীতি হিসেবে এটা প্রেক্ষাপটটা
তৈরি করা হয়েছে। দুঃখের বিষয় হলো কি জানেন? মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথাগুলো যখন শুনি, উনি একজন দায়িত্বশীল ব্যক্তি, একটা দলের চেয়ারম্যান এবং উনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী। সবাই যা বলে উনি তা বলতে পারেন না। উনি যা বলে তা সবাই তা বলে না। কারণ উনি প্রধানমন্ত্রী। উনি রাষ্ট্রের একজন গার্ডিয়ান। এই কথাগুলো আসলে অনেকে বলুক। এই কথাগুলো মনিরুজ্জামান ভাই বলুক, কোনো অসুবিধা নাই। কিন্তু এই কথাগুলো প্রধানমন্ত্রী না বললেই ভালো হয়। কারণ উনার মুখ থেকে প্রত্যেকটা কথা উনার কথা রেকর্ডেড। উনার প্রত্যেকটা কথা ১৮ কোটি মানুষকে অ্যাড্রেস করে কথা বলতে হবে। উনি কোনো বিশেষ গোষ্ঠীকে অ্যাড্রেস করে কথা বলা উনার মুখে মানায় না। আর এই যে একটা ইয়া বললেন না, মেজর আখতারুজ্জামান সাহেব বলেন যে সরকার প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছেন বিরোধী দলকে ৬ মাসের। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কোনো প্রধানমন্ত্রী তো দূরের কথা, আসলে কোনো মন্ত্রীর পদত্যাগও একটা বিরল ঘটনা। হাসিনার আমলে কত মন্ত্রী যে মানে তারা অথর্ব এবং অযোগ্যতা প্রমাণ করতে, করতে কোন পর্যায়ে যে নিয়ে গেছিল, তারপরও কোনো মন্ত্রী কোনোদিন পদত্যাগ করে নাই। হ্যাঁ, মানে এমন ছেঁচড়ার নাসির ভাই শেষ বেহায়া পর্যায়ে ছিল, আসুন। বেহায়া ছিল তবুও পদত্যাগ। আর সেখানে বাংলাদেশ একজন প্রধানমন্ত্রী পদত্যাগ করবে? এটা আমরা কোনোদিন আশা করি না। আপনাদের আমির তো জাপানে সংসদে এটা যদি চ্যালেঞ্জ করেছে যে আমাদের দলে একজন ধর্ষক যদি দেখাইতে পারেন, আমাদের দলে দুর্নীতিবাজ দেখাইতে পারেন, আমাদের দলে টিওনোর টাকা ৭০ লাখ প্রমাণ হয়েছে, জেলে গেছে, জাল কইরা জামাতের আমির নিছে, এসিল্যান্টের জাল করে নিছে। এরপর সংসদে উনি নিজে মিথ্যা কথা বলেছে। এই ভোট বলছে যে জান্নাতে যাবে একজন দেখান, ১৭ জন দেখাইছে এই চ্যানেল আলারা। এই যে আপনাদের সেলিম সাহেবকে দেখাইছে, এই বাটপার শাহরিয়ারকে দেখাইছে, অনেককে দেখাইছে। উনি কি পদত্যাগ করছে? আপনি উনি পদত্যাগ করুক, উনি তো চ্যালেঞ্জ করছে যে একজন দেখান জান্নাতের কথা বলছে, আমি পদত্যাগ করবো, আমি দল করব না। উনি করছে। আপনি এটা বলা সহজ, এটাকে ধারণ করা কঠিন। আপনারা মন্ত্রী হন নাই, এই জন্য আপনি বলতে পারেন যে ওই পাকিস্তান পিরিয়ডে তো মন্ত্রী ছিলেন আপনারা, তবে আমার মরণ তবে একজনও ছিল, আমি একটু সে বলি, কি পদত্যাগ আমি একটু করছে? বলি মনির ভাই, মনির ভাই শেষ পর্যায়ে আছে, আমি একটু শেষ বলি। পর্যায়ে। তবে এটা তো আর ওই যে আমি বলতেছি, এটা তো আর জাপান না। জাপানে ৫ বছরে ৬ বার প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে। ইংল্যান্ডে ৫ বছরে ২ বার ৩ বার প্রধানমন্ত্রী চেঞ্জ হয়। আমরা অত ভদ্র জাতি হই না এখনো। আমরা অত বেহায়া না। ওই যে আমি একটা গল্পে প্রায় বলি মনির ভাই। ওই ছোট্ট একটা বাচ্চার গল্প। তো ছোট একটা বাচ্চা পাশের ঘরে তার চাচির কাছে গেছে। হ্যাঁ? একটা বাটি নিয়ে গেছে। বাটি নিয়ে বলতে যে, "আমি চাচির কাছে আমি একটু তরকারির জন্য ৩ বার গেছি, দেয় নাই আমারে। এইবার আরেকবার যাব। হ্যাঁ? দিলে দিবে, না দিলে নাই। আমি অত বেহায়া না। আমি অত নির্লজ্জ না।" তো বাংলাদেশের সরকারে যারা আসে এত তারা সোজা না যে কথায়, কথায় পদত্যাগ করবে। তবে যদি করতে পারে দোষের কিছু নাই, আইনের কোনো অসুবিধা নাই। সরকারে ৬ মাস যদি বিরোধী দলকে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ গঠন করে, করলেই তারা কিছু করতে পারবে না। কারণ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা একটা দলের হাতে এবং শুধু ২/৩ সংখ্যাগরিষ্ঠতা না, ২/৩ সংখ্যাগরিষ্ঠতা তাদের হাতে। সুতরাং তারা যেকোনো সময় আবার এই প্রধানমন্ত্রীকে ইমপিচমেন্টের মাধ্যমে হোক, যেভাবে হোক তাদের ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। এটা দোষের কিছু না, আইনের কোনো ব্যত্যয় নাই, সংবিধানেও কোনো নিষেধাজ্ঞা নাই। প্রশ্ন হলো যে আসলে এই যে ২/৩ বললাম না, বাংলাদেশে আসলে ওই তো যে সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, সেই সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা বলছিল যে, আমরা একটা দলকে ক্ষমতায় আসতে দেই নাই। তুমি একটা দলকে ক্ষমতায় আসতে দেও নাই, ভালো কথা। তাই বলে আরেকটা দলকে ২/৩ ক্ষমতা দিতে হবে? কেন তুমি ১৫০ টা, ৫১ টা, ৫২ টা দিতা? তাহলে তো আজকে এই প্রেসিডেন্ট নির্বাচনটা একটা কম্পিটিশন হইতো। সময় ইয়াতে সংসদে একটা ভারসাম্য এটাও থাকতো। আপনারা ভুল আমি ব্যাখ্যা দিচ্ছেন। একটু শেষ করি। এটাও একটু শেষ করি। যেমন বলেছে, এটাও ভুল তো ব্যাখ্যা দিচ্ছেন। সুতরাং ওই উনি বলেছে সুতরাং যে এই জামাত এই যে আসলে দেশটা আর্টিফিশিয়াল অস্থিরতা হবে, এই যে আমরা চাই আর্টিফিশিয়াল নাই নির্বাচন যাতে জামাত না আসে, এই জন্য আসে নাই। কিন্তু উনি একটু দেশে ভাই উনি আপনি উত্তর ক্ষমতা দেন, আনছে, পরে এটা মিথ্যা দিয়েন। কথা। যদি সঞ্চালক সময় দেয় আপনি উত্তর দিয়েন, মনির ভাই, অসুবিধা নাই। আমি একটু শেষ আচ্ছা, করি আমরা কারণ শেষ রাত করি, হয়ে গেছে। নাসির ভাইকে শেষ করেন। হ্যাঁ, তো সুতরাং রাত ১২টা হয়ে গেছে। দিছে ২/৩ দিয়েছে। আমি এটার উত্তর আবার এভাবে দিছি যে আসলে ২/৩ রেজওয়ানারা দিতে চায় নাই। মানে তাদের হয়তো দিতে চাইছিল শুধু যে ক্ষমতায় আসুক একটা দল। কিন্তু ওটা ভুলে হয়ে গেছে।